সারা মুখটা পুড়ে না, মানে আমি তোমাকে বলছি এই যে জামার রংটার মতো রং হয়ে গেছিল, এটা আমার স্কিন টোন হয়ে গেছিল, শুধু এইটুকুনি জায়গা। এই জামার রঙের একটা ডিফারেন্স আছে আমার এই মুখ আর গলার দেখবে অনেক। হ্যাঁ আমি এখন বলার পর, তার কারণ এইটা না এইরকম রং হয়ে গেছিল, ঠিক আছে। এবং মানে মেকআপ ঠেকাতাম, মেকআপ হাটে উঠে আসতো, বা কোনো সময় তারপরে মানে এরকম হতো হয়তো কোনো কারো খুব ধরে করে মেকআপ টেকআপ করা হলো, 8 ঘন্টা পরে পুরো মুখের মেকআপটা ফেটে যেত। ও পুরো সে মাটি ফাটার মতন করে ফেটে যেত, সারা মুখে না ইরাপশনস ভর্তি হয়ে যেত থেকে থেকে। তখন তো স্কিনটা সেনসিটিভ হয়ে গেছে, মেকআপ করলে নানান রকম প্রবলেম ফেস করেছি আমি। কিন্তু আমি আজকে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের টেকনিশিয়ান দাদারা এমন লাইট করতেন, এমন ক্যামেরার দাদারা ক্যামেরা করতেন, এমন ফিল্টার ইউজ করতেন, ডিরেক্টররা এমন ভাবে অ্যাঙ্গেল করে শট নিতেন, আমি তো কোনোদিনও থেমে থাকিনি। বহুদিন আয়নায় নিজের মুখ দেখতাম না, মানে দেখতে পারিনি, কষ্ট হতো। এইসব নিয়ে একটা অসুস্থ মানুষ, আমাদের তো বড় করেছেন 2 বোনকে অত কষ্ট করে, তো আমার না একটা অদ্ভুত সাইকোলজি কাজ করতো যে আমাকে খুব তাড়াতাড়ি বাবার পাশে দাঁড়াতে হবে, আমাকে রিলিফ দিতে হবে। আমাদের যেহেতু কোনো ভাই নেই, আমি জানতাম আমিই হচ্ছে ছেলে, তো কাজ না থাকাটা একটা ভীষণ রকম ভাবে ইনসিকিউরিটি তৈরি করে। বিশেষ করে যখন আমি জানি আমার মাথার উপর অনেকখানি দায়িত্ব আছে, সেটা কিন্তু আমাকে খুব ভাবায়, ভীষণ ভাবায়। শুধু আমার বাবা বলেছিলেন যে দেখো এই সমস্ত ফিল্ডে কাজ করতে গেলে একাডেমিক ক্যারিয়ার থেকে তোমাকে সরে যেতে হবে। তুমি অনেকটা সময় ধরে এই ফিল্ডে দিলে, তারপর তুমি রিয়েলাইজ করলে যে না আমার এই ফিল্ডে ভালো লাগছে না, তখন কিন্তু তুমি একাডেমিক ক্যারিয়ারও পিছিয়ে যাবে। তুমি যেটাই করো অল্প সময়ের মধ্যে ডিসিশন নিও যে তুমি ফাইনালি কি করতে চাইছো। আজকে একদম ঘরোয়া আড্ডা হচ্ছে আমাদের, মানে ইন্টারভিউ শুরুর আগেও আমরা প্রায় 1.5-2 ঘন্টা কথা বলে নিয়েছি দিদির সঙ্গে। রয়েছে মৈত্রেয়ীদির বাড়িতে, তার বিশেষ একটা কারণ আছে। এমন মানুষদের সঙ্গে কথা বলে সবসময় আমরা সমৃদ্ধ হই, আজও হয়েছি, কিন্তু বিশেষ কারণটা যেটা হলো যে এমন কিছু মানুষের উপস্থিতিতে টলিউড ইন্ডাস্ট্রিও কিন্তু অনেকটা সমৃদ্ধ হয়েছে। আর সেই কারণেই 25 বছর ইন্ডাস্ট্রিকে খানিকটা সমৃদ্ধ করা, এবং ইন্ডাস্ট্রির অনেকেও দিদিকে সমৃদ্ধ করেছে, তাই না? দু তরফ থেকেই হয়েছে। আর সেই কারণেই আজ মৈত্রেয়ীদির বাড়িতে এই ইন্টারভিউ। দেখতে দেখতে 25 বছর দিদি একদম চোখের নিমেষে কি কেটে গেল, মানে মনে হয় এই তো সেদিন শুরু করলাম। সেটা তো একদম মনে হয় যে মানে আসার সেই সময়টা এখনো ভীষণ তরতাজা রয়েছে, কিন্তু পার হয়ে গেছে অনেকটা পথ। এবং সেটা আমি জানলাম তোমার সামাজিক মাধ্যমে, তুমি যে ছবিটি পোস্ট করেছিলে, প্রথম দিনের শুটিং বোধহয় নাকি না, মানে প্রথম দিনের বা দ্বিতীয় দিনের প্রথম বা দ্বিতীয়, এক্স্যাক্টলি আমার মনে নেই। তার কারণ তখনকার দিনে না অত ছবি, এখনকার মতন তো অত ছবি হাতে পেতাম না, বা তখন যারা স্টিল ফটোগ্রাফার থাকতেন দাদারা, তারা যে ছবি তুলতেন সেটুকুনি সম্বল, মোবাইল টোবাইলে তো অত তোলার জায়গাও ছিল না। আর আমি তখন একদম নতুন, আমাকে মানে ওই যে একটা ছবি আমাকে দিয়েছিল, এটাই আমার কাছে তো অমূল্য রতন হয়ে রয়ে গেছে। সেই তুমি একটু আগে যেটা বলছিলে দিদি, যে এই 25 বছর আগে শুরুর জার্নিটা হঠাৎ করেই আসা, মানে কোনোদিন প্রচুর এরকম ভাবনা ছিল না যে আমি অভিনেত্রী হব, সেখানেই কাজ করব, প্রচুর স্বপ্ন নিয়ে আসা? না না, আমি একদম মানে পুরোদস্তুর গৃহবধূ হতে চেয়েছিলাম, সংসার করব। আর আমার খুব ভালো লাগতো ওই মিসেস অমুক আমাকে বা বৌদি বলে কেউ ডাকবে, এটা আমার ভীষণ ভালো লাগতো। আমি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কোনো কাজ করব বা এটা এরকম কোনো স্বপ্ন আমার ছিল না। আমার টিচার হওয়ার ইচ্ছে ছিল, আমি টিচার হব বা টিচার হতে চাই, বা ওই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসতাম এবং আজও বাসি। এর বাইরে আর কোনো ভাবনা ছিল না। যে জায়গা মানুষকে সবসময় হাতছানি দিয়েছে, মানে এর প্রতি মানে আকর্ষণ প্রচন্ড, অমোঘ এক আকর্ষণ, সেই জায়গায় হঠাৎ করেই প্রবেশ করার সুযোগ, এবং সেখান থেকে এরকম 25টা বছর থেকে যাওয়া সসম্মানে। একটু যদি বলো যে কিভাবে এই সুযোগটা এসেছিল সেই সময়? তখন আমি হাই সেকেন্ডারি পাস করে গেছি,
তো ওই সময় আমার একটা অদ্ভুত আকর্ষণ ছিল, আমাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি না আমার অনেক বেশি অ্যাট্রাক্ট করতো কালার ছবির থেকে। আমার খুব ভালো লাগতো। আমি তারপরে যখন নাচের স্কুলে ক্লাস করতে করতে একদিন মিষ্টুর সঙ্গে, তখন গ্রাজুয়েশন করছি, মিষ্টু মানে হচ্ছে তনুশ্রীদির মেয়ে। আচ্ছা। মিষ্টু হঠাৎ একদিন আমাদের কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখালো, ও তুলিয়েছে। আমি দেখলাম আরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, কার কাছে তুলিয়েছো এটা? তো বলছে যে সাত্তকী ঘোষ। আমি নাম্বার দাও, আমি আমার ছবি তুলাবো। তো আমি ওটা নিয়ে তারপরে ততক্ষণে আবার ওই বর্তমান কাগজে প্রবীরদের ফোন নাম্বার পেয়েছি, ওনার সঙ্গে যোগাযোগ করেছি, এই সমস্ত যোগাযোগ করে সাত্তকীদার কাছে হাজির হয়েছি। তো উনি বলছেন কিসের জন্য তোলাবেন? বললাম যে একটা না, আপনি ওরকম সেই ধোঁয়া স্বপ্ন আমাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধুবালা টাইপ ছবি তুলে দেবেন, আমি মরে গেলে বাড়িতে টাঙানো হবে। সত্যি এটা বলেছিলে? ওটার জন্য আমি গেছিলাম। ইনফ্যাক্ট আমার বাড়িতে একটা ছবি থাকবে ওরকম। হ্যাঁ, এটাই ছিল আমার ছবি তোলারই শখ। হ্যাঁ, ওইটা ছবি তুলতে ওনার কাছে গেছি। এবারে উনি একটা হিউজ টাকা বলেছেন। তো তখন আমার কাছে ওই টাকাটা মানে ধপ করে পড়ে যাওয়ার মতন। আমি না ভাবছি আমার একটা বড় হয়েছে যে মানে ভেতরে একদম কেঁপে যাচ্ছি, কিন্তু মুখে প্রকাশ করবো না, মুখে একদম প্রচন্ড পালোয়ান হয়ে দাঁড়িয়ে দেবো না আমি। হ্যাঁ, আমি তখন ভাবছি একটা ছবির জন্য এত টাকা, কিন্তু বললে তো সম্মান চলে যাবে, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। অষ্টমী থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, আর প্রথম নবমী দিয়ে সকাল 7টায় আমাকে উনি ডেকেছেন। 3 রকম কস্টিউম নিয়ে যেতে বলেছেন সকাল 7টায় ঢাকা কালীবাড়ি। আমি তো জীবনে কখনো একা রাস্তায় বেরোইনি, কিভাবে যাবো? আমাদের উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা কিছু চিনি না, ওই রকম বৃষ্টি হচ্ছে। আমার একটা স্কুলের বন্ধু ছিল পার্থ, ওকে বলেছি পার্থ তুই সকালবেলা আসবি, আমরা যাবো। তো কোনো চিন্তা করবি না, আমি 6টার সময় তোমার হাজির হয়ে যাব। তখন তো ল্যান্ডলাইন, আর তো কোনো ফোন নেই, ল্যান্ডলাইনে ফোন করে যাচ্ছি। ওরা কি পার্থ কোথায়? ও তো ঘুমোচ্ছে রে, ওঠেনি তো। ভাবো 6:15 বাজে, পার্থ তখনও ঘুমোচ্ছে। শেষে আমাদের বাড়িতে যারা কাজ করে যারা আছে তাদের বলেছে একটা ট্যাক্সি ডেকে আনো। আমি আর আমার বোন এই জীবনে প্রথম আমি আর আমার বোন একা একা রাস্তায় বেরোচ্ছি। মানে বাড়িতে কি বলে ছবি তুলতে যাচ্ছে? বাড়িতে সবাই সব জানে, বাইরে তো একদম তটস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই করে ঢাকা কালীবাড়ি গেছি। প্রথম ছবি তোলা হয়েছে প্রচুর, প্রবীরদা সাজিয়েছিলেন, প্রচুর ছবি তোলা হয়েছে। তারপর আনতে গেছি ছবিগুলো। তখন সাত্তকীদা আমাকে বলেছিলেন যে আপনি মডেলিং করবেন। আমি মনে করছি আপনার কি মাথা খারাপ? আমি একটা এইটুকুনি হাইটের একটা মেয়ে, কেলে, আমাকে দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। তখন উনি আমাকে বলছেন আপনি করবেন কিনা বলুন, তারপর বাকিটা আমি বুঝে নেবো। বাড়িতে একবার জিজ্ঞেস করি, কারণ এই ফিল্ডে আমাদের 7 পুরুষের কেউ নেই। এরকম হঠাৎ করে তো পড়াশোনার ফিল্ড হয়ে আমি এক চান্সে বলে দিতে পারি হ্যাঁ, নাচ গান হয় তাতেও আমি হ্যাঁ বলতে পারি, কিন্তু এই ফিল্ডে একটা না জিজ্ঞেস করতে বলতে পারবো না। বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম। আমার বাবা মা সবসময় ভীষণ প্রোগ্রেসিভ, ভীষণ স্পোর্টিং, তারা না বলেনি। শুধু আমার বাবা বলেছিলেন যে দেখো এই সমস্ত ফিল্ডে কাজ করতে গেলে একাডেমিক ক্যারিয়ার থেকে তোমাকে সরে যেতে হবে। তুমি অনেকটা সময় ধরে এই ফিল্ডে দিলে, তারপর তুমি রিয়েলাইজ করলে যে না আমার এই ফিল্ডে ভালো লাগছে না, তখন কিন্তু তুমি একাডেমিক ক্যারিয়ারও পিছিয়ে যাবে। তুমি যেটাই করো অল্প সময়ের মধ্যে ডিসিশন নিও যে তুমি ফাইনালি কি করতে চাইছো। সময়টা নষ্ট। সেই প্রথম আমার সাত্তকীদার কাছ থেকে অফার পাওয়া, সেই আমার মডেলিং শুরু। এবং সেখান থেকে কি অভিনয়ের সুযোগ? সেখান থেকে অভিনয়ের সুযোগ না। আমি যখন মডেলিং করতে শুরু করি, আমি এইটুকুনি জানতাম, আমি তো ওই 15-16 বছরের বয়সে কাজ করতে শুরু করিনি, অতএব আমার মডেলিং এর স্প্যানটা কিন্তু খুব শর্ট আমার হাতে। যদিও আমাকে তখন দেখলে হয়তো মনে হতো 15-16, কারণ আমার মনে আছে বাদশাদার আমি একটা সিরিয়ালে শুটিং করতে যাব, আমি বসে আছি ইন্দ্রপুরীতে গোল গাছটার নিচে, একটা গোলাপি টিউনিক ফ্রক পরে বসে আছি, মা পাশে বসে আছে, বাদশাদা যাবে, বাদশাদা এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ো? আমি বললাম আমি
পোস্ট গ্রাজুয়েশন করছি। সত্যি তো ব্লেসড বলো, মানে এই ক্ষেত্রে ব্লেসড। একদম তাই। তো আমি তখন জানতাম যে মডেলিং ক্যারিয়ারটা আমার জন্য স্প্যানটা শর্ট, এক নম্বর। সেকেন্ডলি আমার কিছু রিজিডিটি ছিল, আমি খুব কনসিয়াস ছিলাম অ্যাবাউট কস্টিউমস এন্ড আমি যেমন র্যাম্প ওয়াক করবই না, এরকম আমার না মডেলিং ফিল্ডের অনেকটা লিমিটেশনস ছিল। তো আমার কাছে কি হচ্ছে, ওইখানে অপশনটা তো অলরেডি কমে গেছেই, ওইটুকুনি অপশন নিয়ে আমি কতটুকুনি এগোতে পারবো, কতদিন এগোতে পারবো। তখন কি ভেবেছো যে এইখানে এই প্রফেশনটাই তুমি এগোবে, মানে তখন ভালোবেসে ফেলেছো? মানে এইটার মধ্যে একটা জিনিস ফিল করেছিলাম, আমরা একই হয়তো শুটিং ফ্লোরে রোজ যাচ্ছি, কিন্তু প্রত্যেকদিন নতুন কিছু ক্রিয়েট করছি। তো আমাদের মধ্যে না একটা প্রত্যেকদিন কিছু নতুন করার একটা অদ্ভুত নেশা। সত্যি সত্যি তাই। এইটা একটা অসম্ভব আকর্ষণ, এই নতুন সৃষ্টির নেশাটা। একদম। আমরা প্রত্যেকদিন হয়তো একই সিরিয়ালের একই চরিত্র প্রত্যেকদিন স্ক্রিপ্টে পাই, যখন প্রত্যেকদিন কিন্তু আমরা ভাবি এটা আজকে আরেকটু অন্যরকম কি করা যায়, এটার মধ্যে থেকেই অন্য কি করা যায়। এইটাই আমাদের কিন্তু মানে বেঁধে রাখার আকর্ষণ। এই ফিল্ডে যে আমাদের এত বছর ঈশ্বর বেঁধে রেখেছেন, এই আকর্ষণটা আছে বলে। সত্যি একঘেয়েমি কখনোই আসেনি বোধহয়, কোনো সময় একঘেয়েমি আসতেই, মানে এই ফিল্ড কোনোদিনও একঘেয়েমি আসতেই দেয় না, কাউকেই দেয় না। এবং তখন আমি ভেবেছিলাম যে আমার যেহেতু স্প্যানটা ছোট, আমাকে অভিনয় যদি আমি না ঢুকতে পারি, আমি খুব তাড়াতাড়ি হারিয়ে যাব। তখন আমি অভিনয় করব, এটা সিদ্ধান্ত নিই। এবং তার আগে থেকে আমি যেহেতু নাটক করতাম, তো নাচতো করতাম তনুশ্রীদির কাছে। নাচটা আমার মানে অসম্ভব একটা ভালো লাগার একটা, ওটা আমাকে একটা স্ট্রেস রিলিফ দিত নাচটা। সে নাচটা কন্টিনিউ করার কথা ভাবনি দিদি পরবর্তী সময়? পরবর্তী সময় যে ভাবিনি, তার কারণটা আমি তোমায় বলি। আমি যখন খানিকটা বড় হলাম না, আমার বাবা খুব অসুস্থ মানুষ ছিলেন, আমার বাবার ক্রনিক অ্যাজমা। এবং আমার বাবা একটা সময় যেহেতু নকশাল করেছিলেন, পুলিশ বেধড়ক মেরেছিল সেই সময় বলে আমার বাবার এই দিকটা পুরো হাত ভাঙা ছিল। তারপরে তার ফলে সারা শরীরে একটা অ্যাকিউট স্পন্ডিলোসিস, এইসব নিয়ে একটা অসুস্থ মানুষ। আমাদের তো বড় করেছেন দুই বোনকে অত কষ্ট করে। তো আমার না একটা অদ্ভুত সাইকোলজি কাজ করতো যে আমাকে খুব তাড়াতাড়ি বাবার পাশে দাঁড়াতে হবে, আমাকে রিলিফ দিতে হবে। আমাদের যেহেতু কোনো ভাই নেই, আমি জানতাম আমি হচ্ছে ছেলে, তো আমার কেউ কিন্তু আমাকে ছোট থেকে এটা বলে দেয়নি, কিন্তু আমি জানতাম ওটা আমার দায়িত্ব। তো আমি দেখলাম নাচটাকে কেরিয়ার করা আমার পক্ষে সম্ভব না। আমাকে যেভাবে একটা কেরিয়ার, আমি কিন্তু এই ফিল্ডে আসার আগে 2.5 বছর কি 3.25 বছর চাকরিও করেছি। আমি গ্রাজুয়েশন করছি যখন, তখন আমি চাকরিও করেছি একই সঙ্গে, কিন্তু মন টিকলো না। হ্যাঁ, বাবাকে একদিন ফোন করে বললাম, বাবা ভাল লাগছে না এখানে, আর ওই একই টেবিলে বসিয়ে একই বই খাতা, হয়তো ওই নতুনের ক্রিয়েশনটা নেই বলেই হয়তো ভালো লাগলো না। আর আমার বাবা তখন বললো, ঠিক আছে তুমি রেজিগনেশনটা দাও, আমি নিচে পৌঁছচ্ছি অফিসের নিচে, তুমি নেমে এসো, আমরা একসঙ্গে বাড়ি চলে যাবো। বাহ! আমার বাবার কাছে না বাবা আমাকে হাতের তেলে করে রাখতো। মানে আমি, আমার বোন, আমরা না হয়তো বিরাট মানে কি বলবো তোমার আর্থিক প্রাচুর্যের মধ্যে বড় হয়নি, কিন্তু এত আদরে এত আদরে মানুষ হয়েছে যেখানে না অনেক বেশি দামি প্রাচুর্য সেটা দিতে পারে একদম। যার জন্য আমার শৈশব, আমার কৈশোর, আমার না স্মৃতিতে আর অনুভূতিতে টইটুম্বুর একদম। আর সেটা নিয়ে তুমি এখনো বাঁচছো, ভালো থাকো। তোমার ভালো থাকার অন্যতম রসদ বোধহয় এই স্মৃতিগুলো। একদম। আমি এটা জীবনে বিশ্বাস করি, ভগবান কোনো সময় কোনো মানুষকে না সম্পূর্ণ নিরাশ করেন না। তোমাকে কোনো সময় না কোনো সময় ভগবান কিন্তু দেবেন, কাউকে আগে দেন, কাউকে পরে দেবেন। তো এখন যখন আমার ঘাটতি হয়, আমি সবসময় মনে করি উনি আমাকে আমার এতখানি অপ্রতুল দিয়ে রেখেছেন যে এই ঘাটতিগুলো গায়ে লাগে না। তো তখন আমি ডিসাইড করলাম যে আমাকে তো দাঁড়াতেই হবে, তো আমি অভিনয় জগতের চেষ্টা করি। সেইভাবে আমি অভিনয় জগতে এলাম। এবং আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলবো অর্পিতা,
এই ইন্ডাস্ট্রিতে আমি যখন এসেছিলাম একদম উত্তর কলকাতার অত্যন্ত রক্ষণশীল পাড়া, অত্যন্ত রক্ষণশীল পরিবার থেকে এসেছিলাম, তখন কিন্তু আমাদের পাড়া কালচারটা একটা পরিবারের মতন ছিল। তো আমরা একটা রক্ষণশীল অঞ্চল থেকে এই জগতে এসেছি, তখন কিন্তু আমাদের এই জগৎ সম্বন্ধে একটা ধারণা ছিল জগৎটা খুব খারাপ, সিনেমার জগৎ খুব খারাপ, এই একটা টার্ম ভীষণ ইউজ করা হতো। কিন্তু আমি নিজে 25 বছর সেই জগতে থেকে আমি খুব দৃপ্ত কণ্ঠে এটা বলতে পারি, সিনেমার জগতের থেকে এত সিকিউর জগৎ অন্য কোনো ওয়ার্ক ফিল্ড নেই। অনেক কিছু প্রাপ্তি বোধ হয় 25 বছরই, তাই জন্য আজকে তুমি কথাগুলো বলছো সেটা থেকে আমি বুঝতে পারছি অনেক কিছু বোধ দিয়েছে এই জায়গা। আমি সবটাই এখান থেকে পেয়েছি, আমি শুধু সবটাই পেয়েছি, কারণ আমার নিজস্বতা বলতে এই জগতে আসার মতন আমার কিচ্ছু গুণ ছিল না। ইন্ডাস্ট্রি যদি আমাকে এত ভাবে না দিত, এত এইভাবে আগলে না দিত, এইভাবে ভালোবেসে দর্শকের কাছে আমাকে প্রেজেন্ট না করতো, তাহলে আমি কোথায়? আমি সবটাই আমাকে ইন্ডাস্ট্রি দিয়েছে। এবং যে যে পরিচালকদের সঙ্গে কাজ, এগুলো বোধহয় থেকে যাওয়ার, মানে যা যা শিখে নিয়েছে, যাদের সংস্পর্শে আসতে পেরেছে, এটা বোধহয় মানে শিখে, শুধু পরিচালক কেন বলবো, যারা ক্যামেরার পেছনে প্রত্যেক কলাকুশলীর কথা আমি বলছি, তাদের আমি বলছি মানে শেখাটা হোক বা তাদের কাছাকাছি কাজ করার সুযোগ, এটাই বোধহয় অনেক বড় প্রাপ্তি আমাদের। আমরা মনে হয় আমাদের ব্যাচ বা আমাদের পরের ব্যাচ অব্দি, আমাদের সিনিয়ররা তো বটেই, আমরা অব্দি বা আমাদের পরের ব্যাচ অব্দি না, আমরা এমন একটা পরিবেশ পেয়েছি যেখানে শেখার জন্য শুধু ডিরেক্টর যথেষ্ট ছিলেন না, আমরা কিন্তু টেকনিশিয়ান দাদাদের কাছ থেকেও প্রচুর শিখেছি। জানবে একজন ডিরেক্টরও যতটা বোঝেন, টেকনিশিয়ানরাও তো বিভিন্ন হাউসে বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে বিভিন্ন আর্টিস্টের সঙ্গে কাজ হয়, তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়, তাদের থেকে তুমি অনেক কিছু নিতে পারো। তখন আমাদের সম্পর্কগুলো এমন হতো না, আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারতাম, কারণ আমাদের মনে হয় আমরা তখন না পুরো মাটির তালের মতন ইন্ডাস্ট্রিতে এসেছি, আমাদের সবাই গড়ে পিঠে তৈরি করেছেন, সবাই সময়টা দেয়া হচ্ছে। এখন বোধহয় আসেও যারা, তারাও বোধহয় মাটির তাল কেউ নন, আর এখন বোধহয় সেই সময়টাও নেই, সেই বন্ডিংটাই তৈরি হয় না। এখন হচ্ছে এমন একটা হুড়োহুড়ির টাইম চলছে, সেই বন্ডিংটাও তৈরি হয় না। মানে আমি তোমায় বলছি, আমার যত, এইটা আমাকে অনেকে বলেন যে তুই এটা পারিস বটে, আমি না ফেলে আসা পুরনো প্রচুর মানুষের সঙ্গে বছরে একবার দুবার হলেও ঠিক ফোন করে যোগাযোগ রাখি। মানে আমার মনে হচ্ছে তুমি চিনবে না হয়তো, আমাদের খুব সিনিয়র একজন সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন বাচ্চুদা। আচ্ছা, আমার একদম ক্যারিয়ারের শুরুতে বাচ্চুদার সঙ্গে কাজ করেছি, আমি আজও বাচ্চুদার সঙ্গে যোগাযোগ রাখি। বাচ্চুদা ভালো আছেন তো, শরীর ঠিক আছে তো, মানে এটা আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম আমার মনে, আমি না অনেকের সঙ্গে এইটুকুনি সম্পর্ক বজায় রাখি, কারণ এনারা সবাই আমাকে তৈরি করেছেন, এই কৃতজ্ঞতা বোধটা আমার থাকা উচিত। একদম। এবং তুমি বোধহয় কিছু ছেড়ে আসতেও পারো না খুব একটা, মানে থেকে যাও, বোধহয় থেকে যায় তোমার সঙ্গে, তুমি এমন একজন মানুষ। থেকে যাওয়ার মধ্যে প্রথম যেটা হয়ে যায় সম্পর্ক ঈশ্বরের দান, জানো তো। আজকের দিনে ধরো, আজকে তোমার সঙ্গে আমি ফার্স্ট টাইম এতক্ষণ কথা বলছি, আমার মনে হচ্ছে তুমি প্রথম যেদিনকে আমাকে ফোন করেছিলে স্নেহাশিস তার কাজটা হওয়ার পর, সেটা তোমার সঙ্গে ফার্স্ট টাইম ফোনে কথা, আজকে সেকেন্ড দিনে কিন্তু আমরা বসে কথা বলছি, এবং একদমই আমরা ফিল করি না তুমি কোনো সময় বোর হয়েছে কিনা তুমি সেটা বুঝতে দাওনি। অন্তত আমার তোমার সঙ্গে কথা বলে মনে হয়নি যে ফার্স্ট টাইম কথা বলছি এতখানি। সম্পর্ক প্রথমত আমি বিশ্বাস করি ঈশ্বরের দান। সম্পর্ক ভাঙাটা খুব সহজ, 1 সেকেন্ড লাগে। আমি না সম্পর্ক গড়ার পক্ষপাতী, এবং যে কোনো জিনিস যখন গড়তে হয় তখন অনেক ধাক্কা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা পেতে হয়, তবে সেটা গড়া যায়। আমার টেন্ডেন্সি যেটা আছে, আমি নেগেটিভ গুলোকে সহ্য করি, তাই জন্য সম্পর্ক তৈরি হয়। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আজকের দিনে মানুষের ধৈর্যটা এত কম, তাই জন্য না মানুষের সম্পর্ক এত তাড়াতাড়ি ভেঙে যায়, এত তাড়াতাড়ি সম্পর্ক ভাঙে। তুমি এই প্রশ্নটা রাখলে, ওনারা বাকিটা জানেন না, নেপথ্যে অনেকগুলো গল্প তুমি শুনেছো। হ্যাঁ,
যে আমার সঙ্গে মানে বন্ধু বলে শুধু নয়, মানে বিভিন্ন স্তরেও শুনেছি একটু আগে, মানে ইনফ্যাক্ট এটা আমার পারিবারিক সূত্রে আমি পেয়েছি। আমাদের বাড়িতে যারা পরিচারিকারাও আসে, তাদের সঙ্গে আমাদের দীর্ঘ বছরের সম্পর্ক, দীর্ঘ বছর। হ্যাঁ, মানে সেই সম্পর্কগুলো আমাদের ততটাই স্থায়ী হয়ে যায়, কাটে না। তো কারণ আমার মনে হয় সম্পর্ক তৈরি হওয়াটা সৃষ্টি হওয়ার মতন একটা সৃষ্টি, একদম সম্পর্ক একটা সন্তান। বাহ, এইরকম আমি আগে কখনো শুনিনি, কিন্তু মানে আমার এটা আরো মনে হলো যে তোমার সঙ্গে প্রথমবার এতটা কথা বলে যে ওপর থেকে কিছু নেই, যেটা আছে অন্তর থেকে, ভেতর থেকে। মানে সেটা আমি কথা বলেও কিছুক্ষণে কয়েক ঘন্টা কথা বললাম, তাতেই আমি বুঝতে পারলাম। কারণ সেটা তুমি আরো ভালো কেন বুঝতে পারলে, সেটা ওনাদের আমি বলি ওর হয়ে বলছি, ওর পারমিশন নিয়ে, যে আমরা দুজনেই মোটামুটি একই অঞ্চলের মেয়ে, এবং আমাদের স্কুলিং মোটামুটি একই মানসিকতার স্কুলিং, এবং ছোটবেলা থেকে ও নিশ্চয়ই মানবে আমাদের দুটো স্কুলের মধ্যে একটা ভীষণ হেলদি কম্পিটিশন চলতো, এবং তার সঙ্গে আরেকটা স্কুলও থাকতো, সেটা হচ্ছে বেথুন। আমি নিবেদিতা, ও মাল্টিপারপাস আর বেথুন, এই তিনটে স্কুলে একটা অদ্ভুত হেলদি কম্পিটিশন থাকতো, এবং যার ফলে আমাদের মানসিকতাগুলো তো এক, তাই হয়তো তুমি আমাকে বুঝতে পারছো। একদমই, হয়তো তাই। মানে মানে এটা তুমি না বললেও, এতটা না জানা তোমার কথা বলে বোঝা যায়, বা যে আত্মীয়তা আমি পেলাম আর কি। আরেকজন আছেন দিদির সন্তান, তিনি বাইরে থেকে এতক্ষণ কেন মা ভেতরে খুব চিন্তায় আছে, তাই জন্য মাঝে মাঝে মা ভেতরে আছে বলে না, আমি একদমই মাসির গায়ে তো আরেকজন ভাইয়ের গন্ধ পাচ্ছে, তো মাসিকেও খুব পছন্দ, সেই কারণে একদম একদম। যাই হোক দিদি, যেটা মানে আমি এটাই মানে কথা বলতে, তুমি প্রথমেই বলছো যে সংসার করতে চাইতে তুমি, এবং এর জন্য বোধ গড়তে ভালোবাসো, তাই জন্য বোধ সংসারই করতে চাইতে। সংসারই কথা বলছি, একটা সংসার করতে গেলে সবটা তো খুব স্মুথ হয় না অর্পিতা, আপ এন্ড ডাউন প্রচুর থাকে। বিশেষ করে তুমি যখন দেখতে পেয়েছো আমার বাড়িতে এসে, যে যেখানে সংসারে কিন্তু শুধু আজকে আমরা দুজন, সংসারে না একটু আরো 4-5 জন মানুষজন থাকলে সেটা একটা অন্য ফ্লেভার তৈরি করে, শুধু দুজন থাকলে বড্ড মানে একা একা হয়ে যায় না, মানে একদম কথা বলার কত মানে এটা কমে যায়, তো অনেক কমে যায়, অনেক আপ এন্ড ডাউন, অনেক ঝড়ঝাপটা গেছে। আমি আমার একার কৃতিত্ব বলবো না, আমার বরেরও নিশ্চয়ই কৃতিত্ব আছে। আমরা অনেক ঝড়ঝাপটার পরেও কিন্তু হয়তো রাগ হয়ে দুজনে 7 দিন কথাও বললাম না, কিন্তু তারপরও আমার মনে হয় একা যে আমি এটা চাই যে সংসার ভাঙবো না, তা নয়, ও নিশ্চয়ই চায় না, নাহলে ও নিশ্চয়ই গড়তেই চায়। নইলে যখনই ঝগড়াঝাটি হয়েছে কিন্তু এরকম হয়েছে, যাও ডিভোর্স করে দিচ্ছে, যাও ডিভোর্স করে দাও, কথার কথা ওই অবধি গেছে। কারণ এটা একা আমার কৃতিত্ব হয়নি, একদম এক হাতে, একদম। ও নিশ্চয়ই, ওর মুখেই মারিতাম জগৎ আমার মতো, কিন্তু আমরা আদতে দুজনেই বোধহয় দুজনেই গড়তে চাই। একদমই তাই। সংসার এই সময়টা বোধহয় এখন কাজ থেকে একটু দূরে ঠিক না, একটু কম সংসারটা বোধহয় চুটিয়ে করছো দিদি। ইনফ্যাক্ট আমি সত্যি কথা তোমায় বলছি, আমি বিয়ের পর থেকে কিন্তু সংসার চুটিয়ে করছি, কাজ থাকলেও। হ্যাঁ, মানে আমার যদি এরকমও হতো, ধরো সকাল 8টায় বেরোবো, আমি 4টের সময় উঠে রান্না করি। ও হ্যাঁ, মানে এটা তোমার অভ্যেস, এবং করবেই এটা। আমার বাড়িতে রান্না কেউ নেই, আমি রান্না করি। তুই তো দেখছিস আমার জন্য দিদি রান্না করে রেখেছেন আজকে, কিন্তু সেগুলো আজকে আজকে খেতে পারবো, আমি না বলে দিদি রান্না করে কালকে আমি খাবো বাড়িতে নিয়ে গিয়ে। কিন্তু কেমন লাগবে আমি জানি না, আমি ভালোবাসি করতে, তাই করেছি। এবং আমি এভরিথিং আমি নিজে করি, বাজার করা। এই জন্য তুমি যেটা বলছিলে যে বাড়িতে থাকতে তোমার মানে কোনো, যখন ধরো আমি বলছি আমাদের যেটা কাজ নেই, কি করব, এটা অনেকে টেনশন থাকে, এইটা বোধহয় আমার হয়নি, ভাবতেই হয় না আমার এত কাজ, সেই রান্না করব, গাছের কাজ আছে, বাড়ির কাজ আছে, তার সঙ্গে তো আমার ফাঁকতালেই তো দেখো যে উপরে সমস্ত এগুলোতে না নানান রকম বড়ি তৈরি করে রাখা, এই সিজনে বড়ি তৈরি করেছি, মানে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা এই ধরনের এক্সট্রা কাজগুলো থাকে যেগুলো করি। আচ্ছা, তার সঙ্গে এই গোটা বিল্ডিং ভেঙে পড়ছে সে বাদ দাও, কিন্তু গোটা বিল্ডিং এর টোটাল দায়িত্ব আমার ঘরে। বাপরে, সে টাকা পয়সার হিসেব থেকেই বলো, পরে কোন কাজটা হবেই বলো, সেই দায়িত্বটাও আমার ঘরে। তো দায়িত্ব নিতে ভালোবাসো এবং পালনও করতে পারি। সেই
দায়িত্ব থেকে পালানোর মানুষ নও, ছোটবেলা থেকেই যখন থেকে বাবার পাশে দাঁড়ানোর সেই এটা ছোট থেকে তৈরি হয়ে গেছে। কিন্তু ছোট থেকে তৈরি হওয়ার পরে আজকে এসে যেমন অনেক তৃপ্তি লাগে অনেক দিক দিয়ে, আবার না অনেক কিছু দিকে আমার একটা অতৃপ্তিও আছে। তোমাকে একটু আগে বলছিলাম যে আমার জীবনে প্রেম করা হলো না, এইটা একটা আমার সম্পর্ক হয়েছে, জীবনে সম্পর্ক হয়েছে কিন্তু প্রেম করা হলো না। প্রেম একটা ভীষণ প্রেশিয়াস জিনিস, সেটার অনুভূতি আমার পাওয়া হলো না। সেকেন্ডলি অনেকেই ভাববেন দাদার কথা বললেন তাহলে কেন প্রেম হলো না। না না, দাদার তো সেটাই মানে ওটাই যে করে বিয়ে, এটা আমি ফার্স্টে জিজ্ঞাসা করেছি। প্রেম এটা ভীষণ একটা মধুর ঐশ্বরিক অনুভূতি। দাদার সঙ্গে তো বিয়ে হয়েছে, সম্বন্ধ করে বিয়ে, তো আমি তো জানি লোকটার সঙ্গে আমাকে থাকতে হবে এবং ভালোবাসা একসঙ্গে থাকার, এটা না আমাদের বোধহয় উত্তর কলকাতার মানুষদের হোক বা আমি একটু পুরোনো দিনের মানুষ বলেই বোধহয় আমাদের এগুলো জানি, যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতেই হয়। এইটা একটা আমাদের মানে শেখেই বড় হওয়া হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস আমার মনে আছে, আমার খুব ছোট্টবেলায় আমার মা একবার আমাকে শিখিয়েছিল, কিছু কারণে বোধহয় আমি বাবার কাছে কিছু একটা চাইবো বলেছিলাম, তো মা আমাকে বলেছিল কখনো কারোর কাছে কিছু চাইবে না। ধরো তুমি বাবাকে বললে বাবা আমাকে এই লজেন্সটা এনে দাও, কি ক্যাডবেরিটা এনে দাও, সেদিনকে বাবার কাছে টাকা নেই, বাবা আনতে পারলো না, তোমার কষ্ট হবে। তো আমি বললাম হ্যাঁ, বলি তার থেকেও বেশি কিন্তু বাবার কষ্ট হবে, তো তুমি কিন্তু কখনো চেও না। আমার মনে পড়ে না অর্পিতা যেটা কত ছোটবেলায় মা আমাকে শিখিয়েছিল, সেটা আমার মনে নেই, কিন্তু আমি আজও বুঝতে পারি আমি আজ অব্দি কারোর থেকে কিছু চাইতে পারলাম না। যার জন্য আমি যখন চাকরি করলাম, একটু বড় হলাম, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করলাম, আমি আমার বোনকে বলেছিলাম বাবু এই জিনিসটা না জীবনে আমি কারোর কাছে চাইতে পারলাম না, এটা একটা ভীষণ, এটার মধ্যে একটা না পাওয়া আছে, আবদার করারও একটা না প্রাপ্তি আছে, একদম আবদার করতে পারারও একটা প্রাপ্তি আছে। তো আমার জীবনে না আবদার করা হলো না কোথাও। তো আমি আমার বোনকে বলেছিলাম যে এইটার যে না পাওয়াটা যে কতটা যন্ত্রণা, সেটা আমি বুঝি বলে আমি বলছি তোর যত আবদার আছে আমার কাছে কর, আমি পাইনি। আমি তো হ্যাঁ আমি জীবনে কারোর কাছেই কোনো আবদার করতে পারলাম না যে এটা আমার চাই, এটা এনে দাও, এটা কিনে দাও, এটা ওই কিছু কিছু অতৃপ্তি তো থেকেই যায়, সে তো থাকবেই, কিন্তু ওই অতৃপ্তি গুলো আছে বলে আমি এখনো স্টিল 16। হ্যাঁ একদম একদম 16তেই আছে। এই 25 বছর ইন্ডাস্ট্রিতে এটা এমনি নাম্বার, একদম অ্যাকচুয়ালি আমি এখনো 16, একদম একদমই তাই, বয়সের কাউন্টে নয়, মনের বয়সে একদম। যদি এই চাওয়ার কথা বলে তখন আমার প্রশ্নটা মানে হঠাৎ মাথায় এলো যে কাজ চাইতে হয়, সেটায় কোনো লজ্জা নেই, সেক্ষেত্রে বোধহয় তুমি কখনো সেটা চাওনি বা বারবার বলা কোনোটাই বোধহয় তেমন ভাবে কখনো করোনি। আগে বলতে হতো না জানো, আগে সত্যি কখনো বলতে হয়নি, এবং আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছি, যাদের কাছ থেকে কাজ শুরু করেছি তারা না একটা জিনিস বলতেন, প্রথমত তখন একটা ঠিক ইন্ডাস্ট্রিতে তখন এত আর্টিস্ট ছিল না, তো আর্টিস্ট অনেক কম ছিল, যার ফলে না সবাই কাজ করতো। এবার তুমি দেখো এটা তো নর্মাল, ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হয়ে গেলে তখন তো তোমার সারপ্লাস হবেই, তো এখন না সাপ্লাইটা অনেক বেশি হয়ে গেছে, তো সারপ্লাসটা তো হচ্ছেই। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যখন কাজ শুরু করেছি না, আমাদের শেখানো হয়েছিল তোমরা শুধু মন দিয়ে কাজ করো, কাজ আপনি তোমার কাছে আসবে, এবং সেটাই হয়েওছে ইন্ডাস্ট্রিতে বহু বছর। সত্যি কাজ কখনো চাইতে হয়নি, কাজ নিজেই এসেছে। এখন যেটা হয়েছে, এত অপ্রতুল শিল্পী সংখ্যা হয়ে গেছে, যার ফলে যারা হয়তো এখন দায়িত্বে আছেন কাস্টিং এর বা ইত্যাদি, তাদের কাছেও তো একটা সবসময় সব নাম মনে থাকে না, একদম মনে করাতে হয় যে আমি আছি, বা এখন এত চ্যানেলে এত কাজ হচ্ছে, কে কোনটা করছে সবাই সবসময় খবর রাখতে পারেন না, তো আমি এখন কাজ করছি না বা আমার আগের কাজটা শেষ হয়ে গেছে, আমি ফ্রি আছি, এই খবরটা তো এখন দিতেই লাগে। সেকেন্ডলি এখন বোধহয় ইন্ডাস্ট্রিতে লাস্ট 2-2.5 বছর ধরে একটু বোধহয় একটা ডামাডোল চলছে বলে একটু হয়তো সকলেরই একটু একটা টালবাহানা যাচ্ছে। তো আমি সবসময় বিশ্বাস করি ওপরে ঈশ্বর রয়েছেন, জগন্নাথ দেব
নিশ্চয়ই এটাও একটা আমাদের পরীক্ষা চলছে। আর চাকা তো কখনো একরকম থাকে না, একটা চলছে, একটা ফেজ যাচ্ছে, ঠিক আছে, আবার হয়তো ঘুরে যাবে। কিন্তু সেটা ভাবায় দিদি, মানে চিন্তাটা হয়, দুশ্চিন্তা বলবো, চিন্তার চেয়ে বরং, যে মানে বহু জনপ্রিয় ধারাবাহিক সিনেমা একসময় পর পর কাজ, সেখান থেকে এই যে, যদিও তুমি ভালোবাসো বাড়িতে থাকতে, কিন্তু অনেকে এটা ভালোবাসেন না, কাজটাই করতে চান শুধু, সেক্ষেত্রে সেটা অনেকের জন্য খারাপ লাগা। কিন্তু আমি তোমার ক্ষেত্রে দুশ্চিন্তাটা কি হয় যে, দেখো আজকে আমি অনেক ছোটবেলা থেকে, মানে আমি অ্যাকচুয়ালি যদি সত্যি করে বলি, মানে 100 টাকা দিয়ে আমার রোজগার শুরু করেছিলাম টিউশন করতে। সেটা হচ্ছে যেদিনকে আমি, যে বছর মাধ্যমিক দিই, মাধ্যমিকের 1 মাস পর থেকে আমি কাজ করতে শুরু করেছি। আচ্ছা, কেননা আমাকে আমার বাবার পাশে দাঁড়াতে হবে। তো যে মানুষটা, যে মেয়েটা 17 বছর বয়স থেকে কাজ করতে শুরু করেছে, তো তার তো সেটা অভ্যেসের পরিণত একদম। এবং ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটার একটা যেমন প্লাস পয়েন্ট আছে, একটা নেগেটিভ পয়েন্ট হলো তোমার কাজ না থাকলে না, ওটা তোমার ভীষণ মানসিক যন্ত্রণা দেবে, ভীষণ, তুমি ওটা পারবে না নিতে। তো সেক্ষেত্রে বসো সেক্ষেত্রে কাজ না থাকাটা একটা ভীষণ রকম ভাবে ইনসিকিউরিটি তৈরি করে। বিশেষ করে যখন আমি জানি আমার মাথার উপর অনেকখানি দায়িত্ব আছে, সেটা কিন্তু আমাকে খুব ভাবায়, ভীষণ ভাবায়। কিন্তু অর্পিতা, আমার বাবা চলে যাওয়ার পর একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে তৈরি হয়েছে। তুমিও বাবাকে হারিয়েছো, তুমি আমার থেকে অনেক ছোট, তো আমার বোনের চেয়েও ছোট্ট মেয়ে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি আমার বাবা চলে যাওয়ার পর রিয়েলাইজ করতে শিখেছি তো বলবো না, রিয়েলাইজেশনটা আপনি আসে। যতদিন আমার বাবা ছিল না, আমি ছিলাম কিরকম যেন, একটা কিছু হলে টেনশন করতাম, একটা বিভৎস প্যালপিটেশন, টেনশন, একটা কি একটা হয়ে গেল, কিছু এক্ষুনি ঠিক করতে হবে, এক্ষুনি এই হতো, এই টাইপের আমি একটা ভীষণ ছিলাম। সেই আমি বাবাকে রাখতে পারলাম না। সেইটার পর না আমি অনুভব করলাম, যেটা হবার সেটাই হবে, হারানোর ভয়টা আর নেই বোধহয়, যেটা হবার সেটা হবে, আমি কিছু করে কিছু করতে পারবো না। সেই আমি ম্যাক্সিমাম যেটা করতে পারি, আমি জগন্নাথ দেবের কাছে নিজেকে পুরো সারেন্ডার করে দিয়েছি, যেটা করার উনি করুন, ওনার কাছে আমি বলতে পারি, এর বেশি আমার কিছু করার নেই অর্পিতা। তার চেয়ে বরং ভালো থাকাটা, এরকম বলছি তোমাকে, আমাদের তো এরকম বহু সময়ই যাচ্ছে। আমি তো প্রথম এই জিনিসটা আমার শুরু হলো না অ্যাকচুয়ালি 2021-এর শেষ থেকে, আমি এই ফেজ 2021-এর শেষ থেকে না 22 থেকে গো, 21 থেকে, হ্যাঁ, তারপরে আমি চিকেনগুনিয়ার জন্য প্রায় অনেক 5-5.5 মাস পুরো এখানে শোয়া, এবং 9 মাস আমি তখন কাজ করিনি। আমি দেখলাম আমি টেনশন করে কি করব, কিছু করার তো নেই। আর এটা তোমাকে যেটা একটু আগে বলছিলাম, আমি আমার সোর্স অফ ইনকাম আলাদা কিছু নেই, না আমি শো করি, না আমি প্রোগ্রাম করি, না আমি অন্য কোনো মিডিয়াতে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত করি, কিছু নেই। আর একটু পাটা ঘুরিয়ে চিকেনগুনিয়া একটু একদম, তো আলাদা সোর্স অফ ইনকাম নেই। এবারে একটা এই ফিল্ডে কাজ করে তুমি কত টাকা জমাতে পারো, কতদিন তুমি বসে খেতে পারো, এটা তো বাস্তব না, এটা তো সকালেই বোঝেন। তো সেই টেনশনটা হয়, কিন্তু আমি একটাই জানি যে উনি রয়েছেন, এর বেশি আমার কিছু আর নেই। এবং ওই যে যেটা হওয়ার সেটা সময় মতো হবে, সেটাই হবে, আমি কিছু করতে পারবো না। আমি তার থেকে না সেই সময়গুলোতে আজকাল যেটা করি, পড়াশোনা করি, লেখালেখি করি, এইসবের মধ্যে। একদম ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ বোধহয়, নিজেকে ভালো রাখা, নিজের উপর। তোমাকে আগেও যেটা বলছিলাম যে আমি ভালো থাকবো কিনা এটা সম্পূর্ণ আমার উপর, এবং এটা না তোমাকে প্রচুর প্রাচুর্যের মধ্যে বসিয়ে দিলেও তুমি যদি ভালো থাকতে না জানো, তুমি ভালো থাকতে পারবে না। আর তুমি যদি ভালো থাকতে জানো, খুব অল্পতেও তুমি খুব খুশি থাকবে, ঠিক, খুব খুশি থাকবে। তো টাচউড, ঈশ্বর আমাকে একটা জিনিস দিয়েছেন, আমাকে ভালো থাকতে পারি, একদম হাজার প্রবলেমের মধ্যেও ভালো থাকতে পারি। মানে ভালো থাকতে পারি মানে আমাকে টেনশন হয় না, আমাকে কিছু কষ্ট হয় না, আমাকে যন্ত্রণা হয় না, আমাকে কান্না পায় না, সবই পায়,
তার মধ্যে হেসে থাকতে পারি, ভুলতে পারি। আমি এইটুকুনি বলতে পারি, আমি এমন একটা মানুষ যে ইন্ডাস্ট্রির সঙ্গে যা সাত পুরুষের সম্পর্ক নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছি, তাতেও ইন্ডাস্ট্রি আমাকে যা দিয়েছে আমি খুশি, একদম আমি খুশি। এইটুকুনি বা কাকে দেয়, আমাকে তো দিয়েছে, সকলে আমাকে তৈরি করেছেন একদম। প্রত্যেক, আমি এটা তোমাকে আজকে আমি চাই সবার কাছে একটা আমার জীবনের একটা দুর্ঘটনার কথা বলতে চাই তোমাকে, সেটুকুনি সময় হবে। নিশ্চয়ই নিশ্চয়ই দিদি। সেটা হচ্ছে আমাদের জীবনে সবসময় তো তোমাকে যেটা বললাম গ্রাফ অপর দিকে যায় না, কিছু কিছু সময় ডাউনও হয়। আমি যখন সুবর্ণলতা শুটিং করছি এবং একই সঙ্গে অগবধূ সুন্দরী শুটিং করছি, আমার পুরো মুখটা স্টেরয়েড থেকে পুড়ে গিয়েছিল। ও ঠিক আছে, যে কারণে আমি সুবর্ণলতা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, কারণ আমি দুটো শুটিং এর ওই প্রেসারটা ওই মুখে মেকআপ রেখে করতে পারছিলাম না। আর অগবধূ সুন্দরীতে কি হতো, আমি একটা করে সিন করতাম, পুরো মেকআপ তুলে ফেলতাম, বরফ আইস প্যাক দিয়ে মুখ ঠান্ডা করে আবার মেকআপ করে আবার শুটিং আর একটা সিন করতাম, হয়তো সেই ইরিটেশন হতো, পুরো ফোসকা পড়ে গেছিল সারা মুখ, ওই অবস্থা। হ্যাঁ, আমাকে, আমি আজকে মানে আপনাদের খুব এতে জানাচ্ছি, এটা আমার কাছে কোনো লজ্জার নয়। অনেকে আমার কাছে এটা বলেছে যে এগুলো মিডিয়াতে বলো না, কিন্তু কেন বলবো না, আমি তো সেটাকে ওভারকাম করেছি একদম। আমি যেটাকে লড়াই করে পার করে এসেছি, আমি কেন বলবো না। আমার সারা মুখটা পুড়ে না, মানে আমি তোমাকে বলছি, এই যে জামার রংটার মতন রং হয়ে গেছিল, এটা আমার স্কিন টোন হয়ে গেছিল, শুধু এইটুকুনি জায়গা, এই জামার রঙের একটা ডিফারেন্স আছে। আমার এই মুখ আর গলার দেখবে অনেক, হ্যাঁ আমি এখন বলার পর, তার কারণ এইটা না এইরকম রং হয়ে গেছিল, ঠিক আছে। এবং মানে মেকআপ ঠেকাতাম, মেকআপ হাটে উঠে আসতো, বা কোনো সময় তারপরে মানে এরকম হতো, হয়তো কোনো কারো খুব ধরে করে মেকআপ টেকআপ করা হলো, 8 ঘন্টা পরে পুরো মুখের মেকআপটা ফেটে যেত, ও পুরো সে মাটি ফাটার মতন করে ফেটে যেত, সারা মুখে না ইরাপশনস ভর্তি হয়ে যেত থেকে থেকে, তখন তো স্কিনটা সেনসিটিভ হয়ে গেছে, মেকআপ করলে নানান রকম প্রবলেম ফেস করেছি আমি। কিন্তু আমি আজকে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের টেকনিশিয়ান দাদারা এমন লাইট করতেন, এমন ক্যামেরার দাদারা ক্যামেরা করতেন, এমন ফিল্টার ইউজ করতেন, ডিরেক্টররা এমন ভাবে অ্যাঙ্গেল করে শট নিতেন, আমি তো কোনোদিনও থেমে থাকিনি। হ্যাঁ, মানে আমি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি। শুধু এই যে আমি তোমাকে বারবার বলছি না, ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে অর্পিতা, এই সমস্ত দাদারা আমাকে আগলে যদি না নিতেন, যখন যখন আমার মুখে এরকম ইরাপশনস হয়ে গেছে, এরকম বড় বড় ফোসকা পড়ে যেত, ওনারা না এত ফিল্টার টিল্টার দিয়ে দিতেন যে আমি কাজ করে নিতাম। হ্যাঁ, খুব মাইনটলি দেখলে হয়তো বোঝা যেত, বা যারা জানতো তারা বুঝতে পারতো, আদারওয়াইজ তুমি নিজে জানো। আমি নিজে অগবধূ সুন্দরী কথাই ভাবছিলাম, তোমার ওরকম একটা ইন্টেন্স চরিত্র, সবসময় প্রায় সাদা শাড়ি পরে থাকে, আমার স্পষ্ট মনে, আমি একবারে ভাবতে পারছি না যে এরকম, তারপরে কত কাজ করেছে। হ্যাঁ মানে না, তুমি ওই সময়টা বললে যেহেতু ওটা একদম চলাকালীন, তারপরে ধরো আমি অরক্ষণীয়া করেছি, তাহলে বই গেল করেছি, দ্বীপ জেলে যাই করেছি, মানে আমার দুর্গা করেছি, মানে প্রচুর কাজ করেছি আমি একদম। আমি কিন্তু কোনোদিনও কাজ থেমে থাকিনি। এবং আমি তোমায় বলছি, সবাই আমাকে বলতো, আমি নিজে বহুদিন আয়নায় নিজের মুখ দেখতাম না, আমি দেখতে পারিনি, কষ্ট হতো। তখন ভাবতাম যে আর যদি কখনো ঠিক না হয়, আমি আয়নায় মুখ দেখতে পারতাম না, আর এটা সম্ভবই হতো না। সকাল থেকে রাত্রির অবধি তুমি কি মেকআপ করে বসতে হবে, তাহলে তোমার মুখটা জীবনে ঠিকই হবে না। আমি নিচে বাজারে গেলে রাস্তায় লোকেরা দাঁড় করিয়ে করিয়ে আমাকে বলতো, মুখে কি হয়েছে, অমুকটা মাখুন, অমুক ডাক্তারের কাছে যান। অপরিচিত লোকেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলতেন, এটা কি হয়েছে, কেন হয়েছে, অমুক করুন তমুক করুন। আরো ভেঙে পড়ার, এটা যখন সবাই বলছে। কিন্তু আমি শুধুমাত্র, আমি আবারও বলবো, এইখান থেকে এখানেই, আমি আবারও বলছি, এখানেই আমার হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে পাওয়া। আমাকে ইন্ডাস্ট্রি এতভাবে আগলেছে যে আমাকে কোনোদিনও ঈশ্বরের কৃপায় কাজ থামাতে হয়নি, সত্যি। এবং কতটা সহযোগিতা করেছে, তাই ওই সময়ও হয়তো বারবার তাদেরকে অনেকটা কাজ করতে হয়েছে, তোমার মেকআপ আর্টিস্ট। ধরো একটা, আমি তোমাকে এখনো বলছি, ওই সিরিয়ালটা কি করে তোকে বলবো, ওখানে আমি আর কৃষ্ণদা
ওখানে যেহেতু আমি ওইটা দিয়ে আমার প্রথম ভিলেন ক্যারেক্টার শুরু করা, ওখানে আমার প্রচুর আলাদা আলাদা শট যেত, ততবার ওদের ফিল্টার চেঞ্জ করে লাইট চেঞ্জ করতে হতো, ফিল্টার লাগাতে হতো। আবার যখন বিরক্ত হননি? কেউ বিরক্ত হয়নি। আমি তো তাদের বলতাম না যে ফিল্টার লাগাও, কারণ আমি তো জানি না যে কি করা যায়। ওনারা নিজেরা করেছেন, আমার জন্য এত খেটেছেন, তো সেখানে আমি কি করে বলবো ইন্ডাস্ট্রি আমাকে কিছু দেয়নি? আমাকে অনেক দিয়েছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি যদি আজকে আমাকে না দিত, আমি কিন্তু 2010 থেকে 2000 প্রায় আমি বলবো 20 অব্দি আমি কাজই করতে পারতাম না। সত্যি। তার মধ্যে আমি ছবিও করেছি। এটার ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে। ইন্ডাস্ট্রি আমাদের বিরাট বড় জায়গা, এবং ইন্ডাস্ট্রির মতন ভালো জায়গা হয় না। সত্যি মানে অনেক খারাপ কথা আমরা শুনি, খারাপটাই বোধহয় শুনি এবং কোনো ক্ষেত্রে বলিও আমরা বেশি, এটা আমাদের সমস্যা। এত ভালোটা আমরা বোধহয় না বলি না, আমাকে কেউ বলতে দেয় না। আমাকে সবসময় বলা হয় এগুলো বলো না, তোমার মুখে এরকম হয়েছে, লোককে জানালে তোমার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। আরে আমার প্রথম কথা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে, আমার সঙ্গে সকলের সম্পর্কটা হচ্ছে আমার কাজ নিয়ে। তারা আমাকে পর্দায় যেমন দেখছেন, আমার ব্যক্তিগত জীবনে আমি কতটা ভালো দেখতে কতটা খারাপ দেখতে সেটা তো কিছু ম্যাটার করছে না। সেই কারণেই তো মেকআপ শব্দটা আছে। একদম, মেকআপটা তো আছেই, যে প্রত্যেকের মুখের ত্রুটিগুলোকে ঢেকে তাকে প্রেজেন্ট করা। তো সেটা তো আমি করেই ক্যামেরার সামনে যাব। তার জন্য তো কোনো দরকার নেই যে ব্যক্তিগত জীবনেও আমাকে ডানা কাটা সুন্দরী হতে হবে। সবাই তো ঐশ্বর্য রায় মাধুরী দীক্ষিত হবে না। 2 নম্বর কথা হচ্ছে, মানে আমার ব্যক্তিগত জীবনে গালে দাগ আছে কি আছে, কি যায় আসে, কি যায় আসে? ঠিক, একদম। সেখানে তো পর্দার আমিটা বদলে যায়, লজ্জারও নেই। মানে আমি একটু যে কারণে, কারণ আমি নইলে আমি ওইভাবে রাস্তায় বেরোতে পারতাম না। আমি ওইভাবে রাস্তায় বেরিয়েছি, সব কাজ করেছি। একটা ইমেজ ব্রেকেরও তো ব্যাপার থাকে, তুমি ভাবতেই পারো। মানুষ জনে জনে মানুষ এসে রাস্তায় আমাকে দাঁড় করিয়ে করিয়ে বলেছে, আমি চুপ করে মাথা হেট করে শুনতাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রচুর ভেঙে পড়েছি, দীর্ঘদিন ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি, কিন্তু ঈশ্বরের কৃপায়, বাবা মার আশীর্বাদে এবং আমাদের গোটা ইন্ডাস্ট্রির ভালোবাসায় আমি কিন্তু কাজ করে গেছি। সত্যি আমার মনে হয় এটা আজকে সকলের জানা দরকার ছিল যে ইন্ডাস্ট্রি আসলে কি। এই জন্যই 25 বছরে তোমার গ্র্যাটিটিউডটা মানে বোঝা যায় দেখে, যে তুমি যেভাবে লিখেছো সেটা কতটা অন্তর থেকে, কোন জায়গাটা থেকে, কোন ভালোবাসাটা থেকে, এই কারণেই বোধহয় অনেকেই না পাওয়া নিয়ে কথা বলি আমরা, এবং বেশিরভাগ আমিও হয়তো তাই। কিন্তু সত্যি মৈত্রী, থ্যাংক ইউ সো মাচ। সব সময় না পাওয়াটাকে আমি ফিল করি যে আমি যতটা পেয়েছি সেটাও তো অনেকে পায় না। ঠিক, আমি অলওয়েজ বিশ্বাস করি অর্পিতা, যেটা তোমাকে আগেও বলেছি, আমি অলওয়েজ বিশ্বাস করি to see the positive side of every incident you are having in your life. তো তাতে আমার মনে হয় আগামী পথটা আরেকটু হাসি মুখে চলা যায়। একদম একদম। এবং আমার হঠাৎ করে এখন মনে হলো, এইভাবে তুমি বহু মানুষের জীবনের গল্প শুনেছো রোজগেরে গিন্নিতে, আজকে আমি তোমার বাড়িতে বসে এইভাবে একটা গল্প শুনলাম, এটাও বেশ তোমার জীবনে মানে আমার এইটাই মনে হলো হঠাৎ করে, যে এইভাবে তুমি কতজনে এসে কত মানুষের জীবনের গল্প। যাই হোক, খেলাটা হলো না, কিন্তু এই আড্ডা গল্পটা হলো। থ্যাংক ইউ সো মাচ মৈত্রী দি, এতটা সময় দেওয়ার জন্য, এতটা মন খুলে কথা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ যে আমার বাড়িতে এলে বলে, কারণ আমার বাড়িতে খুব রেয়ার কেউ আসে, খুব একটা কেউ আসেই না। তো কখনো কখনো কালে ভদ্রে কেউ এলে আমি ভীষণ খুশি হই। তো তুমি এসছো, মানে আমি অন্তর থেকে খুব খুশি, সেটা আমি বুঝতে পেরেছি। এবং আমারও ভালো লাগলো যে শুধু কাজের জন্যই আসি, কিন্তু কাজের বাইরেও যে একটা সম্পর্ক তৈরি হয় কিছু কয়েক মুহূর্তের মধ্যে, সেটা আজকে আমি বুঝলাম। থ্যাংক ইউ মৈত্রী দি, খুব ভালো থাকো, এবং 25টা 50 হোক। এবং ইন্ডাস্ট্রি থেকে যে ভালোবাসা পেয়েছো, তুমিও দিয়েছো অবশ্যই, যে কৃতজ্ঞতা বোধ, যে সম্মান, দুটোই চলতে থাকুক সমান, তাহলে তাই না? একদম, মানে এইটুকুনি আমি সকলের কাছে এইটুকুনি আশীর্বাদ চাইবো যে
শেষ দিন অবধি যেন অন্তত কাজ করতে পারে। হ্যাঁ, ওইদিকে দর্শকদের কি বলবে তাহলে? একদম, এটা তো আপনারা সকলেই জানেন, আপনাদের কাছে নতুন করে আমার বলার কিচ্ছু নেই। মানে আমি তো আপনাদের বাড়ির মেয়ে আশীর্বাদ ছাড়া আর কি চাইবে, আর বাড়ির মেয়ের ভালো ছাড়া আপনারাই বা আর কি চাইবেন। তাই আমার নতুন করে আপনাদের কাছ থেকে কিছু বলার নেই, সকলকে আমার প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ।